পশ্চিমবঙ্গের মানুষ কিসের মধ্যে থাকবেন? তারা কি ভয়ের মধ্যে থাকবেন, নাকি তারা ভরসার দিকে হাত বাড়িয়ে দেবেন? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে এসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চার্জশিট প্রকাশের অনুষ্ঠানে যোগদান দিয়ে অনেক কথাই বলেছেন, লম্বা চওড়া একটা চার্জশিটও সামনে রেখেছেন। কিন্তু সেখানে খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন দিয়ে অমিত শাহ তার বক্তব্য শুরু করেছেন এবং শেষও করেছেন এই একটাই কথা দিয়ে, যেখানে অমিত শাহ বলছেন ভয় নাকি ভরসা, কোনটা বেছে নেবেন পশ্চিমবঙ্গের মানুষ? এবার পশ্চিমবঙ্গের মানুষকে সেটাই ঠিক করতে হবে। দেখুন, এই ভয় আর ভরসার মধ্যে আপনি যদি আপাত দৃষ্টিতে যে কাউকে জিজ্ঞেস করেন তুমি কোনটা বেছে নিতে চাও, সে অবশ্যই বলবে আমি ভরসা বেছে নিতে চাই, ভয়ের মধ্যে কেই বা থাকতে চাই। কিন্তু সত্যিই যদি কাউকে ভরসা বেছে নিতে হয়, মানে সত্যি সত্যিই যদি একদম গভীরে গিয়ে ভাবতে হয়, তাহলে একজন মানুষ ভরসাকে তখনই বেছে নিতে পারেন যখন ভরসা ভয়কে ছাপিয়ে যায়। তবেই কিন্তু মানুষ একটা বিকল্প রাজনীতির দিকে এগিয়ে গিয়ে সেই ভরসার উপর বিশ্বাস করতে পারেন। আর ভয় যদি ভরসার থেকে বেশি হয়, বা ভয়টা যদি আরো অনেক বেশি গভীরে চলে যায়, তাহলে সেখান থেকে বেরোনো কিন্তু একজন মানুষের পক্ষে সম্পূর্ণ অসম্ভব হয়ে দাঁড়ায়। দেখুন, অমিত শাহ আজ এই যে চার্জশিট প্রকাশ করেছেন, প্রথমত এই চার্জশিটে কি আছে না আছে সেটা অলরেডি আগেই বেরিয়ে গিয়েছিল। গতকাল থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে এই নিয়ে প্রচুর লেখালেখি শুরু হয়ে গিয়েছিল যে চার্জশিটে কি থাকবে না থাকবে, বড় বড় অনেক পর্যালোচনা অনেকেই সামনে রেখেছেন। অতএব সেখানে নতুন কিছু ছিল না। এবং তারই সঙ্গে এই চার্জশিটে যা যা অসুবিধা, গণ্ডগোল, অপরাধের কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গকে, এই দুর্নীতির কথা যেগুলো সামনে রাখা হয়েছে, সেগুলো পশ্চিমবঙ্গের মানুষের কাছে একেবারেই নতুন কিছু নয়। যেরকমটা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে আমরা চার্জশিট প্রকাশ করছি, মানে এগুলো আমাদের কথা নয়, মানুষের কথা আমরা বলছি, কিন্তু এগুলো আলাদা করে পশ্চিমবঙ্গের মানুষকে বলার আর কোনো প্রয়োজন নেই। গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ এটার মধ্যেই বসবাস করছেন। মানে এই যে ধরুন এত গরম পড়েছে, আমাকে আমেরিকা থেকে কেউ ফোন করে বলবে হ্যাঁ হ্যাঁ দেখলাম তো তোদের কলকাতায় খুব গরম পড়েছে, তবে আমি বুঝতে পারবো গরম পড়েছে, বিষয়টা তো তা নয়। আমি প্রত্যেক দিন এই গরমে বাসে ট্রেনে ঘামের মধ্যে বসবাস করছি, আমি জানি কতটা গরম পড়েছে। সেই রকমই গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ এই সমস্ত অপরাধ, দুর্নীতি, এগুলোর মধ্যে এগুলোকে নিয়ে বসবাস করছেন। কাজেই এগুলো নতুন করে তার সামনে তুলে ধরার সেরকমভাবে কিছু নেই। কিন্তু আমি আবার ফিরে যাচ্ছি সেই ভয় আর ভরসার প্রশ্নে। অমিত শাহ যে ইন্টারেস্টিং প্রশ্নটা তুলে ধরেছেন, সেখানে এই যে ভয় আর ভরসার জায়গাটা, এটাই আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে আসলেই এই ভয় ব্যাপারটা কতটা গভীরে ঢুকে গেছে, এবং সেখান থেকে একটা বিকল্প পথের হাত ধরার জন্য পশ্চিমবঙ্গের মানুষের সত্যি আসলে কতটা ভরসার প্রয়োজন। ভবানীপুর কেন্দ্র নিয়ে আলাদা করে কিছুই বলার নেই। আপনারা জানেন বহু বছর ধরে ভবানীপুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো একটা মৌরসী পাট্টা হয়ে রয়েছে। 2011 থেকে তৃণমূল কংগ্রেস ভবানীপুরে জিতে চলেছে। সব থেকে বড় কথা, এই এলাকার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এবং 2021-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর ছেড়ে দিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়কে দিয়ে তিনি গিয়েছিলেন নন্দীগ্রামে, এবং নন্দীগ্রাম থেকে পরাজিত হয়ে তিনি ফিরে এসে শোভনদেব চট্টোপাধ্যায়, যিনি ভবানীপুরে জিতে গেছেন, তাকে সরিয়ে দিয়ে ভবানীপুরের উপনির্বাচনে দাঁড়ান, এবং তারপর বিপুল ভোটে জয়ী হয়ে তিনি আবার ভবানীপুরের বিধায়ক হন, এবং তারপর তিনি মুখ্যমন্ত্রী হন। এবারের নির্বাচনে অন্যতম একটা শোডাউনের জায়গা হতে চলেছে ভবানীপুর, কারণ আপনারা জানেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন। আগেরবার মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে গিয়েছিলেন, সেরকম এবার শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের সাথে সাথে ভবানীপুরে এসেছেন। এইবার ভবানীপুর হচ্ছে এমন একটা জায়গা যেখানে মুখ্যমন্ত্রী নিজে সেখানকার বিধায়ক। ভবানীপুরে যে 8টা ওয়ার্ড আছে, সেই প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছেন তৃণমূল কংগ্রেসের, এবং সব থেকে বড় কথা, এই কাউন্সিলরদের মধ্যেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ভ্রাতৃবধূ কাজরি বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। এই হচ্ছে ভবানীপুর এলাকা। তাহলে আপনি ভাবুন যে ভবানীপুরের পরিষেবা, উন্নয়ন সেটা কিরকম হতে পারে। মানে দেখুন, আমরা তো সি ক্লাস সিটিজেন পশ্চিমবঙ্গের, আমরা মেনেই নিয়েছি আমাদের বাড়ির সামনের রাস্তা চিরজীবন খোঁড়াই পড়ে থাকবে, কোনোদিন যদি ঠিক হয়ও একবার বৃষ্টি হবে সমস্ত কিছু ধুয়ে চলে যাবে, আমাদের জলের কলে আমরা জল পাবো না, এগুলো আমরা মেনে নিয়েছি। এসব পরিষেবা কি করে আসবে? কিন্তু ভবানীপুরের মতো একটা জায়গা, যেখানকার এমএলএ স্বয়ং মুখ্যমন্ত্রী, যেখানকার কাউন্সিলর ফিরহাদ হাকিম কলকাতার মহানাগরিক যে অঞ্চলের ওয়ার্ডের কাউন্সিলর, তারই সঙ্গে যে অঞ্চলের আরেকটি ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছেন মুখ্যমন্ত্রীর নিজের পরিবারের নিজের ভাইয়ের স্ত্রী, এবং যে এলাকা একটি পরিবার চারিদিক দিয়ে দখল করে রেখে দিয়েছে বলে এই অভিযোগ বারবার উঠে আসে, সেখানকার পরিষেবা তার মানে মারাত্মক হবে। মানে ভবানীপুরে পরিষেবা, সেখানকার মানুষ একেবারে এ ক্লাস সিটিজেনের মতো ট্রিটমেন্ট পাবেন। ভবানীপুরের রাস্তা দিয়ে আপনি হাঁটলে মনে হবে এ তো রাস্তা নয়, একেবারে লিটারেলি দিদির লন্ডনে চলে এসেছি আমরা, সাংঘাতিক একটা উন্নয়ন দেখতে পাওয়া যাবে। কিন্তু ভবানীপুরে এত বছর ধরে সেটা হয়নি।
যেটা হয়েছে সেটা হলো বিভিন্ন সময় সংঘাতের কথা সামনে এসেছে এবং তার থেকে মানুষের মধ্যে সঞ্চার হয়েছে ভয়। এই ভয়টা কিরকম সেই কথায় আমি একটু পরেই আসছি। ভবানীপুর নিয়ে এই মুহূর্তে একটা এই যে দুজনের মধ্যে লড়াই হতে চলেছে শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্য আলাদা প্রস্তুতি দেখতে পাওয়া যাচ্ছে। একদিকে যেরকম বিজেপির তরফ থেকে জানা যাচ্ছে ভবানীপুরে আলাদা করে ওয়ার রুম তৈরি করা হয়েছে, শুভেন্দু অধিকারী সেখানে প্রচার শুরু করে দিয়েছেন। আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসের একটি কর্মী সভা করেছেন, বৈঠক করেছেন তৃণমূলের কর্মীদের নিয়ে, এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই নির্দেশ সামনে এসেছে তৃণমূল কর্মীদের জন্য যে ভবানীপুরটাকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলার মতো করে মুড়ে ফেলতে হবে, ওইভাবে নজরদারি চালাতে হবে। সিসিটিভি ক্যামেরা আপনি একটা জায়গায় কেন লাগান? সেখানকার গতিবিধি সমস্ত কিছুর উপর নজর রাখার জন্য, কে আসছে কে যাচ্ছে কখন কি হচ্ছে না হচ্ছে সেই সব জানার জন্য। সেইভাবে ভবানীপুরের উপরে নজর রাখতে হবে, এই নির্দেশ সামনে এসেছে। এবং এর ফলটা কি হয়েছে সেই কথাতেও আসবো, আগে আপনাদের একটু কনটেক্সট দিয়ে দিই। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দিনে 4-5টা করে সভা করছেন, বিভিন্ন জায়গায় প্রচার করতে যাচ্ছেন, এক দিনে 3-4টে সভা করছেন। কিন্তু তাই বলে তিনি তার ভবানীপুরকে কি একা ফেলে রেখে গেছেন? তা কিন্তু নয়। ভবানীপুরেও কিন্তু তিনি একদম ফিল্ডিং সেট করে গেছেন তৃণমূল নেতাদের, বিশেষ করে ফিরহাদ হাকিম, কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, যিনি নিজে অন্য একটি কেন্দ্রে প্রার্থী এবং তিনি নির্বাচনে লড়াই করবেন। তিনি নিজের কেন্দ্র ফেলে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে প্রচার করছেন। নিজের কেন্দ্রের জন্য ফিরহাদ হাকিমের এতটাই আত্মবিশ্বাস, এতটাই টেকেন ফর গ্রান্টেড তিনি নিয়ে নিয়েছেন নিজের জায়গা যেখানে তিনি লড়াই করবেন সেটাকে, যে এখানে তো ভোট আমি পাবোই, সংখ্যালঘু ভোটে আমি বেরিয়ে যাব, একদম জিতে যাব, কোনো অসুবিধা নেই। নিজের কেন্দ্র ফেলে রেখে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভবানীপুরে প্রচার করছেন, জনসংযোগ করছেন ফিরহাদ হাকিম, এবং তাও আবার পায়ে হেঁটে, কলকাতার মহানাগরিক পায়ে হেঁটে প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আর সেখানেই আজ একটা ঘটনা ঘটেছে। একদিকে যখন বিজেপির তরফ থেকে চার্জশিট প্রকাশ করা হচ্ছে, ঠিক সেই সময় আরেক দিকে ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যেখানে প্রচার করছেন সেইখানে একটা ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে আজ যখন ফিরহাদ হাকিম পায়ে হেঁটে প্রচার করছেন, সমস্ত মানুষের ঘরে ঘরে যাচ্ছেন হাত জোর করে, সুন্দর, সব ঠিক আছে তো, এবার তাহলে ভোটটা কিন্তু ভালো করে সব রকম পরিষেবা পাচ্ছেন তো, এইসব করছেন যখন জনসংযোগ, তখন ভবানীপুরে একটি বাড়ি থেকে একটা অনুযোগ করা হয়েছে ফিরহাদ হাকিমের সামনে। অভিযোগও নয়, খুব কড়াভাবে ক্ষোভ উগড়ে দেওয়া হয়েছে এরকমও নয়, একটা অনুযোগ করা হয়েছে যে দাদা দেখুন, আমাদের বাড়িতে একটা জমা জলের সমস্যা আছে, এটাকে যদি একটু সমাধান করে দেওয়া যায়, একটু এটা সমস্যা হচ্ছে। এবং এরকমও না যে প্রচণ্ড সমস্যা আছে, একেবারে সাংঘাতিক খারাপ অবস্থায় আমরা আছি, একটু জমা জলের সমস্যা আছে, সেটার যদি একটু সমাধান করে দেওয়া যায়, জমা জলটা যদি একটু পরিষ্কার করা যায়, এই কথা একটি বাড়ির তরফ থেকে জানানো হয়েছে মেয়র ফিরহাদ হাকিমকে। এবং ফিরহাদ হাকিম সেই বাড়ির সামনে থেকে প্রচার করে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এসে একেবারে এই বাড়ির ওপর চড়াও হয়ে গেছেন, জোর করে বাড়ির ভেতর ঢুকে যাওয়া, শাসানি, এবং তাদের বলা হয়েছে তোমাদের নাম বাংলার বাড়ি প্রকল্প থেকে বাদ দিয়ে দেবো। এত সাহস কি করে হলো যে তুমি এখানে এই সমস্ত কথা ফিরহাদ হাকিমকে বলবে? এবং তার থেকেও বড় কথা, তোমার সাহস কি করে হলো যে তুমি মিডিয়ার সামনে এই সমস্ত কথা বলেছো? এবং আবারও বলছি, তারা কিন্তু অনুযোগ করেছেন, অভিযোগও নয়। সেখানেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্রে মহানাগরিক প্রচার করছেন, সেইখানে মুখ্যমন্ত্রীর নিজের দলের কর্মীরা এসে এই বাড়িতে এই পরিবারের ওপর চড়াও হয়ে গেছেন, মানে তাদেরকে ফেলে পিটিয়ে দিতে রাজি, যে তোমরা কেন বলেছো, কথা কেন বলেছো, মুখ কেন খুলেছো ফিরহাদ হাকিমের সামনে, কোনো রকম কোনো কথা কেন বলেছো, মিডিয়ার সামনে কেন বলেছো। এই হচ্ছে সিসিটিভির মাহাত্ম্য। আপনি ভেবে দেখুন, যেখানে এই ঘটনাটা ঘটছে সেটাও আবার নির্বাচনের প্রচারের সময়, যে প্রচারের সময় সাধারণত আমরা দেখতে পাই প্রার্থীরা হাত জোর করে মাথা নিচু করে মানুষের সামনে এসে দাঁড়ান, সেই সময় দাঁড়িয়ে এই ঘটনা ঘটছে যেখানে একটা অনুযোগ করা হয়েছে। এবং এই প্রচারের সময় যেখানে আমরা দেখতে পাই যে প্রার্থীরা সবকিছু করে দিতে রাজি লোকজনের জন্য, বাড়ির ভেতরে ঢুকে বাটনা বাটা থেকে শুরু করে রান্না করা থেকে শুরু করে বাচ্চা সামলানো থেকে শুরু করে সব করে দেবেন, এবং এই সমস্ত কিছু হবে মিডিয়ার সামনে। কিন্তু কোথাও তুমি যদি একটুও মুখ খুলে কোনো রকম কোনো প্রশ্ন করো, সঙ্গে সঙ্গে কিন্তু চারপাশ থেকে লোকজন এসে চড়াও হয়ে যাবে। এই হচ্ছে ভয়ের জায়গা। মানে এই প্রার্থীরা যদি নির্বাচনের আগে আপনার বাড়ির সামনে প্রচার করতে যায় এবং আপনাকে যদি তারা জিজ্ঞেস করে যে দাদা কি ব্যাপার, সব পাচ্ছেন তো ঠিকঠাক, মোটামুটি দিদি কোনো অসুবিধা নেই তো, প্রশ্ন করলে আপনাকে হাসি মুখে মাথা নিচু করে বলতে হবে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, কোথাও কোনো অসুবিধা নেই, ভোট তো অবশ্যই করে আপনাদেরই দেবো, কোথাও কোনো সমস্যা নেই। মানে আপনার বাড়ির সামনে হতে পারে ভাঙা রাস্তা, জলে ডুবে থাকে সারা বছর, আপনার বাড়ির পাঁচিল ভেঙে তৃণমূল কংগ্রেস ক্লাব করে ফেলছে, আপনার রাস্তা কোনোদিন ঠিক হয় না, আপনার বাড়িতে জল আসছে না, কিন্তু আপনি কিচ্ছু বলতে পারবেন না সেসব, আপনাকে চুপ করে সবটা মেনে নিয়ে
বলতে হবে সব ঠিক আছে। আর যদি কোথাও কিছু বলতে চানও আপনাকে চারিদিকটা ভালো করে দেখে নিতে হবে। মিডিয়ার লোক নেই তো, তৃণমূল কংগ্রেসের কর্মী টর্মী কেউ কোথাও দাঁড়িয়ে নেই তো, তবে আপনি যদি কিছু আপনার বলার থাকে সেই চেষ্টাটা করে দেখতে পারেন। এবং তার থেকেও বড় কথা জানেন, এই যাদের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে এবং তৃণমূলের কর্মীরা যাদের উপরে চড়াও হয়েছে এই অভিযোগ করার জন্য, তারা যে অন্য কোনো দল করেন, অন্য কোনো দলের সাপোর্টার, এরকম কথাও জানা যায়নি। 90% এরা সব তৃণমূল কংগ্রেসের সাপোর্টার, তৃণমূল কংগ্রেসেরই ভোটার। জলে থেকে কুমিরের সঙ্গে তো কেউ মারামারি করতে চায় না, অতএব তারাও কিন্তু অন্য কাউকে ভোট দেবেন বিষয়টা এরকমও নয় যে বিরোধী দল করেন। এতক্ষণে যদি জানা যেত যে ওই পরিবার কোনো বিরোধী দলের রাজনীতি করে, তাহলে হয়তো তাদের ওই জমা জলের মধ্যেই জমিয়ে দিত, কিন্তু সেটাও নয়। তাদের ওপর এইভাবে চড়াও হওয়া হয়েছে, এইটা হচ্ছে পরিস্থিতি। এবং এইবার আপনি ভাবুন যে কলকাতার বুকে মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্রে যদি ভয়ের এই অবস্থা হয়, তাহলে এখান থেকে আপনি একটু মফস্বলের দিকে চলে যান, সেখানে আপনি কি চিত্র দেখতে পাবেন একবার ভাবুন। সেখানে ভয়ের কি চিত্র সামনে উঠে আসবে। সেখান থেকে আপনি একটু গ্রামের দিকে চলে যান, সেখানে ভয়ের কি পরিস্থিতি হবে। আপনি মাথা তোলার ছায়া মারানোর যদি সাহসটুকু পর্যন্ত দেখাতে যান, কি পরিস্থিতি আপনার হবে এবং ভয়টা কোন জায়গায় গেছে। তাহলে ভবানীপুরের ক্ষেত্রে কোনটা দেখানো যাবে? ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে ফটো বুথ বা ফটো কর্নার তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে নেই তো কি হয়েছে, মুখ্যমন্ত্রীর বিশাল বড় কাট আউট এবং পাশে আপনি দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন সেরকম জায়গা করা হয়েছে এবং বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তুলুন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তোলার সুযোগ সামনে রাখা হয়েছে এবং সেখানে মুখ্যমন্ত্রী নেই তো কি হয়েছে, তার চেলা চামুন্ডারা কিন্তু রয়েছেন, অতএব আপনাকে গিয়ে ছবি তো তুলতেই হবে। মনে আছে না, সিসিটিভি রয়েছে, কিন্তু চারিদিকে নজরদারি চলছে, আপনি ছবি তুললেন কি তুললেন না সেটা কিন্তু সব নজর রাখা হচ্ছে। অতএব মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তোলার জন্য মুখ্যমন্ত্রীর ছবি লাগানো ফটো বুথ ভবানীপুরে এটাই সামনে আসবে, এইটা মিডিয়াতে দেখানো হবে, এই নিয়ে আপনি কথা বলবেন, চর্চা করবেন, এটাই হলো বিষয়। দেখুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রতিটা রাজনৈতিক দলের তরফ থেকেই ভরসার কথা বলা হচ্ছে। অমিত শাহ যেরকম কথাটা বলেছেন যে ভয় না ভরসা আপনাকে বেছে নিতে হবে, এবং তারপর তিনি বলেছেন যে এই চার্জশিটে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো মানুষের কথা, আমরা বলছি। এখানেই প্রশ্ন উঠে আসে, তাহলে মানুষের আসলে যে কথাগুলো বলার আছে, মানুষ সেই কথাগুলো বলবেন কোথায়? কোথায় সেই জায়গা তারা পাবেন? আপনি বলবেন ব্যালট বক্সে, মানুষকে ব্যালট বক্সে গিয়ে তাদের জবাবটা দিতে হবে। ব্যালট বাক্স পর্যন্ত পৌঁছানোর জন্য কিন্তু একটা মানুষকে বাড়ি থেকে বেরোতেও হবে, সাহস করে ভরসার ওপর ভর করে তাকে ব্যালট বক্স পর্যন্ত গিয়ে পৌঁছাতে হবে। সেই ভরসা দেওয়ার মতো জায়গাটা কি রাজনৈতিক দলগুলো তৈরি করতে পারছে? বিশেষ করে বিজেপি, যেহেতু তারা প্রধান বিরোধী দল এবং তারা এই ভরসা কথা সামনে রাখছে, তারা কি সেই জায়গাটা তৈরি করতে পারছে? স্বপ্ন দেখতে বলাটা খুব সহজ, কিন্তু সেই স্বপ্ন পূরণ না হলেও যারা স্বপ্ন দেখার সাহসটা করেছিল তাদের পাশে থাকা কিন্তু খুব কঠিন। আমাদের পশ্চিমবঙ্গে নির্বাচনের যে হিংসা, সেটা কোন মাত্রায় যেতে পারে আমরা বহুবার দেখেছি, এবং এই অভিযোগ বহুবার উঠে এসেছে যে যারা ভরসা করে সাহস করে এগিয়েছিলেন, পরবর্তীকালে তাদের ওপর যখন হিংসা নেমে এসেছে তাদের পাশে কিন্তু কেউ ভরসা নিয়েছিলেন না, কেউ ভরসার হাত বাড়িয়ে দেননি। এই অভিযোগ বারবার উঠে এসেছে। এবং এখন এই যে একটা কথা বলা হচ্ছে যে প্রিপোল ভায়োলেন্স এবারে দেখতে পাওয়া যাচ্ছে না, নির্বাচন কমিশন এত ব্যবস্থা নিয়েছে, কেন্দ্রীয় বাহিনী, এত কথা বলার পরেও সেই প্রিপোল ভায়োলেন্স, নির্বাচনের আগের যে হিংসা, সেটা কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। বিভিন্ন জায়গা থেকে অলরেডি সেটা দেখা শুরু হয়ে গেছে। আর আমাদের পশ্চিমবঙ্গে দু রকম ভায়োলেন্স আছে, একটা প্রিপোল ভায়োলেন্স নির্বাচনের আগে, আর একটা পোস্ট পোল ভায়োলেন্স নির্বাচনের পরে। নির্বাচনের আগেরটা তবু ভরসার ওপর, স্বপ্নের ওপর ভর করে অনেকে লড়ে নিতে পারেন, কিন্তু নির্বাচনের পরে সেই স্বপ্ন ভেঙে যাওয়ার পর বা ব্যর্থতার পর যে হিংসাটা নেমে আসে, সেটা কিন্তু আলাদা মাত্রায় চলে যায়, সেটা কিন্তু একটা সাংঘাতিক বিষয় হিসেবে সামনে উঠে আসে। কাজেই সেই ভরসার জায়গা কি তারা তৈরি করতে পারছে? এই মুহূর্তে আইএসএফ বলছে আমাদের ভরসা করুন, বামেরা বলছে আমাদের ভরসা করুন, বিজেপিও বলছে ভরসা করুন, এমনকি তৃণমূল কংগ্রেস যারা ভয় দেখাচ্ছে তারাও বলছে আমাদের ভরসা করুন, শীত গ্রীষ্ম বর্ষা মানুষই আমাদের ভরসা। কিন্তু আসলে সেই ভরসার জায়গাটা কে তৈরি করতে পারছে? দেখুন, অমিত শাহ যে কথাটা বলছেন যে ভয় না ভরসা, সেটা বেছে নিতে হবে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকেই, এটা যেমন সত্যি কথা, তেমনই আবার এই ভয়টাকে ছাপিয়ে গিয়ে মানুষের সামনে সেই রকম ভরসার জায়গা তৈরি করা, সেই রকম ভরসার হাত বাড়িয়ে দেওয়া, এটাও কিন্তু বিজেপিকেই করতে হবে, এটাও একই রকম সত্যি কথা। সেই ভরসা, সেই ভয় ছাপিয়ে গিয়ে যতটা ভরসা দরকার,